এক নতুন সকাল, এক নতুন যাত্রা। লাইফ অ্যান্ড কালার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে একটা সম্পূর্ণ নতুন ঘোরার গল্পে। আমি আপনাদের হোস্ট সৌম্য, আর আজ আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন ট্যুরে, যেখানে পাবেন সন্ধ্যাবেলা সমুদ্র পাড়ের নোনা হাওয়া, বিভিন্ন সব সামুদ্রিক মাছের স্বাদ, আর নতুন নতুন বিভিন্ন বিচের সন্ধান। চলুন তাহলে ঘুরে আসি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির বিচ বকখালি থেকে। বকখালি যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম অবশ্যই রেলপথ। শিয়ালদা থেকে সকালবেলা নামখানা লোকাল ধরে 2.5-3 ঘন্টায় পৌঁছে যেতে পারেন নামখানা স্টেশন। ভাড়া পড়বে এই 25 টাকা মতো। তবে এখানে একটা ক্যাচ আছে, ট্রেন কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল, তবে সেই ট্রেন লক্ষ্মীকান্তপুরে আবার নাম বদল করে যায় নামখানা। তাই টাইম টেবিল চেক করার সময় লক্ষ্মীকান্তপুর লোকালের টাইম চেক করলেই হবে। আমি কিছু ট্রেনের টাইমিংস এখানে দিয়ে রাখলাম। সকাল 7:15টার লক্ষ্মীকান্তপুর লোকালটা কিন্তু তার মধ্যে আইডিয়াল। এছাড়া ট্রেনে যেতে না পারলে আপনি এসপ্ল্যানেড থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাসেও চলে যেতে পারেন বকখালি। সময় লাগবে এই 4.5 ঘন্টা মতন। তাছাড়া আমাদের মতন বেরিয়ে পড়তে পারেন নিজেদের গাড়ি নিয়ে। গাড়িতে আপনারা ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে চলুন বকখালির দিকে। মাঝে ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে পারেন এই সুন্দর ধাবাতে। বকখালি যাওয়ার পথে ডায়মন্ড হারবার ক্রস করে কিছুটা যেতেই কিন্তু এই ধাবাটি পড়েছিল। যেরম সুন্দর ভেতরের ডেকোর, সেরম সুন্দরই ছিল কিন্তু খাবার দাবারের ব্যবস্থা। ভেতরটা কিন্তু আমাদের অসাধারণ লেগেছিল। বিভিন্ন চলচ্চিত্র এবং কলকাতার বিভিন্ন জায়গার বিভিন্ন পেন্টিং দিয়ে ভেতরটা সাজানো। যেরম দেখলেন সুন্দর সুন্দর মাছের অ্যাকোয়ারিয়ামও আছে। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের জন্য আলুর পরোটা, আর যারা আলুর পরোটা খেতে চায় না তাদের জন্য অর্ডার দেওয়া ছিল এগ ম্যাগি। আলুর পরোটার সঙ্গে দিয়েছিল ঘুগনি এবং আচার। টেস্ট কিন্তু বেশ ভালো ছিল এবং এক একটা আলুর পরোটা যথেষ্টই হেভি। আর সেরমই ছিল এগ ম্যাগিটা, খুব সুন্দর বানিয়েছিল, বেশি মশলা না দিয়ে একদম ব্যালেন্সড একটা প্রিপারেশন তৈরি করেছিল। তাই আমাদের যথেষ্ট ভালো লেগেছিল। আর তার সঙ্গে অবশ্যই নিয়েছিলাম চা। এখানে লিকার চাটা কিন্তু অসাধারণ এবং সেরকমই করেছিল দুধ চাটা। পরিবেশনাও সত্যি অনবদ্য, তাই না? আমাদের কিন্তু মন ছুঁয়ে গিয়েছিল এই ধাবা। তাই আপনারা যদি বকখালি যান তাহলে এই সুন্দরবন ফুডস এই ধাবাটাতে আপনারা অবশ্যই দাঁড়াতে পারেন। ব্রেকফাস্ট করে এগিয়ে চললাম বকখালির দিকে। কলকাতা থেকে বকখালি প্রায় 125 থেকে 130 কিলোমিটার মতো পথ। রাস্তা 2 লেন হলেও কন্ডিশন কিন্তু খুব ভালো, তাই বাই রোড ট্রাভেলে কোনো প্রবলেমই হওয়ার কথা নয়। সময় লাগবে এই 4.5 থেকে 5 ঘন্টা মতন উইথ স্টপস। এই মোড় থেকে ডান দিকে গেলেই গঙ্গাসাগরের গেট। এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিছু দূর গিয়েই পড়বে গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম। গঙ্গাসাগরকে ডাইনে রেখে আমরা এগিয়ে চললাম সোজা, যেটা যাবে কাকদ্বীপের দিকে। আর যেতে যেতেই পথের কি শোভা দেখুন! অসাধারণ পলাশ ফুলে পথ যেন রাঙা হয়ে রয়েছে। মে মাসের এই সপ্তাহে হঠাৎ করে যে এরকমভাবে পলাশ ফুল দেখতে পাবো এই রাস্তায়, তার ধারণাই ছিল না। দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আপনারাও দেখুন আর এনজয় করুন পলাশ ফুলের এই অসাধারণ দৃশ্য। বলতে বলতে আমরা এখন কাকদ্বীপ বাস স্ট্যান্ড ক্রস করছি। এই বাস স্ট্যান্ড ক্রস করতেই পড়বে ফেরিঘাট, আর তার থেকে ডান দিকে রেখে আমরা বাঁ দিকে এগিয়ে যাব নামখানার উদ্দেশ্যে।
এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই ব্রিজ হওয়ার আগে বাঁদিকে মাতলা নদী ওপর দিয়ে ভেসেল করে পারাপার করে যেতে হতো বকখালি। তাতে 2-2.5 ঘন্টা ওয়েটিং টাইম ছিল ভেসেলের জন্য। এই ব্রিজ 2019 সালে ওপেন হওয়ার পর সেই কষ্ট অনেকটাই লাঘব হয়ে গেছে। এখন সহজেই গাড়ি করে এই ব্রিজের ওপর দিয়ে বকখালি পৌঁছে যাওয়া যায়, আর 2 ঘন্টার প্রায় ওয়েট টাইম কভার আপ করে নেওয়া যায়। বলতে বলতে আমরা বকখালি ঢুকে পড়েছি। রাস্তায় যেতে যেতে দুদিকেই প্রচুর হোটেল বিভিন্ন মানের। থাকার জায়গায় অভাব নেই এখানে। তবে সি বিচের কাছে একটু ভালো মানের হোটেল চুজ করতে হলে আপনাদের চুজ করতে হবে আজ আমরা যেখানে থাকতে চলেছি সেই WPTTCL এর বালুতট ট্যুরিজম রিসর্টকে। এই রিসর্টের ডিটেলড ভিডিও নিয়ে অবশ্যই আসবো আমরা এর পরের এপিসোডগুলিতে। আপাতত আমাদের আজকের ঠিকানা বালুতট ট্যুরিজম রিসর্ট। গুড ইভিনিং সবাইকে। এখন আমরা দুপুরবেলা বেরিয়ে গেছি লাঞ্চ ফাঞ্চ করার পর, ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি সাইট সিং এর জন্য। তো যাই হোক, বকখালি সি বিচে এখন আমরা যাইনি, আগে আমরা আশেপাশে সাইট সিংগুলো করবো, তারপর ইভিনিং এর দিকে বকখালিতে ঢুকবো। তো রাজু দুটো টোটো নিয়ে চলে এসছে। কোথায় কোথায় যাচ্ছে ও দেবিকা? ফ্রেজারগঞ্জ। প্রথমেই যাচ্ছি ফ্রেজারগঞ্জ, বেনফিশ আর কার্গিল বিচ। আচ্ছা, ওকে, হ্যাঁ ওকে। তো আমরা প্রথম যাচ্ছি ফ্রেজারগঞ্জ, তারপর বেনফিশ যাব, যেটা আর কি বেনফিশ, হ্যাঁ ফিশার হারবার, সেখানে যাব। আর তারপর আমরা কার্গিল সি বিচ, যেটা নতুন হয়েছে, হ্যাঁ নতুন হচ্ছে, তো সেই বিচটা দেখে তারপর আমরা বকখালি সি বিচে ইভিনিংয়ে ফিরবো। তো চলুন, যেরকম যাবো সেরকম আপনাদের দেখাতে থাকবো। এইখান থেকে পাথর প্রতিমা, যেগুলো দিদি কুমির প্রকল্প, অ্যাকচুয়াল কুমির যেখান থেকে ডিম পেড়ে ছোট্ট বাচ্চা থেকে বড় বাচ্চা, ম্যাচিউর বাচ্চা পর্যন্ত এখান থেকে বোট ছাড়বে। নামলাম এসে এখন ফ্রেজারগঞ্জ, যেখানে অ্যাকচুয়ালি এখানে ফিশ হারবারটা আছে, বেনফিশের ফিশ হারবার একটু পরে আমরা যাব। তার আগে ফ্রেজারগঞ্জে যেখানে সব মাছের ট্রলারগুলো আছে, এখানে কিন্তু মাছ ওঠে, বর্ষার সময় আসলে প্রচুর মাছ ওঠা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আস্তে আস্তে উইন্ডমিলসগুলো দেখছিলাম, একমাত্র উইন্ডমিলস যেরকম বলেছিলাম আগেই এখানে, সেগুলোও এখানে আছে। তো চলুন আগে দেখা যাক, আগে যাই কি আছে সেটা দেখি। জানিয়ে রাখি যে এই বেনফিশ ফিশ হারবার, যেটা ফ্রেজারগঞ্জ ফিশ হারবার, এটা ঢুকতে আমাদের কিন্তু পার হেড 5 টাকা করে টিকিট লাগলো। তো যতজন আসবেন পার হেড 5 টাকা করে টিকিট, কিন্তু যদি টোটো আসে ওরা ধরে নেয় যে 5 জন, তাই 5 5 25 50 টাকা, মানে পার টোটো 25 টাকা করে ওরা কিন্তু এন্ট্রি ফি নেয়। এই হচ্ছে টিকিট আমাদের। আচ্ছা, এটা কি নদী গো? মাতলা নদী। আর এখানে পুরো ট্রলারগুলো সব থাকে। হ্যাঁ, এইগুলো এরাই সব ইলিশ মাছ থেকে আরম্ভ করে সব মাছ ধরে আনে, সব মাছ এরা ধরে আনে। এটা যায় সকাল একদম রাতের বেলা, ভোর রাতে বেরিয়ে যায় নাকি? ভোর রাতে, কেউ 2 দিন, কেউ 1 দিন, আচ্ছা, কেউ 3 দিন অন্তর আসে। ও, আর এখন তো অফ সিজন, এদের সিজনটা হচ্ছে একটু তোমার ধরো জুন থেকে স্টার্ট হবে। পুরো লাইন দিয়ে সব ট্রলার দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পাথর প্রতিমা দাদা, এইদিকে পাথর প্রতিমা, এদিকে কুমির প্রকল্প আছে, এদিকটা কুমির প্রকল্প একদম। ওটা কি এমনি দেখা যায় এখান থেকে? হ্যাঁ, যখন তুমি ট্রলার বুক করলে এখান থেকে ওটা ওই ইয়ে করে যাবে। হ্যাঁ, 1.5 ঘন্টার জার্নি। আর এখান থেকে ওই জম্মুদ্বীপ নাকি, সেটাও আছে? ওইটাই সেম সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন, এখানে মাছ নামানো, তেল জল বরফ নেওয়ার সময় যেটি ব্যবহার করুন, এগুলো সব আছে, সব লেখা আছে। আর এইখানে দেখুন নদী, পরপর দেখুন কত ট্রলার, পুরো পরপর ট্রলার আছে এখানে এবং রাখা, এবং এরা পুরো এই নদী বরাবর ধরে বেরিয়ে যায়। ওই যে সোজা মাতলা নদী চলে গেছে,
একদম ওই সোজা মাতলা নদী দিয়ে চলে যায় মাছ ধরতে। আর যেরকম বললো যে এখান থেকেই এইসব নৌকো বা যে ভাড়া করে, ট্রলারগুলো না, যেগুলো এমনি নৌকো আছে বা লঞ্চ আছে, সেগুলো ভাড়া করে আপনারা জম্মুদ্বীপ, পাথর প্রতিমা এগুলো ঘুরে আসতে পারেন। সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা করে সময় লাগবে। আর মিনিমাম একটা হেডস না হলে কিন্তু যাওয়া যায় না। এখন যেহেতু অফ, আজকে শনি রবিবারও নয়, তাই লোক নেই, তাই জন্য কিন্তু পুরো জায়গাটায় সেরকম কোনো ব্যবস্থা এখন নেই। বাট লোকজন হলে সিজন টাইমে প্রচুর লোক কিন্তু সেটা যায়। আমরা একদম সামনে চলে এলাম, আপনাদের দেখাই যে এই পুরো যে ট্রলার দেখালাম এতক্ষণ পর্যন্ত, এছাড়া ওই দিকেও পুরো ওই খাঁড়ি বরাবর কীরকম ট্রলার চলে গেছে দেখুন। দূরে আরও দেখা যাচ্ছে সব ট্রলাররা ওদিকে দাঁড়িয়ে আছে, আর পুরো ওই খাঁড়িটা চলে গেছে মাতলা নদীর এই ট্রিবিউটারি, আর তার লাইন ধরে পুরো ট্রলার এখানে দাঁড়িয়ে। এটা পুরো বেনফিশের ফিশিং হারবার। তো যত বেনফিশের মাছের সাপ্লাই টাপ্লাই হয়, এরা সব গিয়ে সেই মাছ ধরে আনে, সেইগুলোই বিভিন্ন প্রান্তে চলে যায়, আর সেই মাছ পরে আমরা খাই। ভাবতে কিরকম অবাক লাগছে না? বেনফিশের ফিশিং হারবার অসাধারণ একটা দ্রষ্টব্য জায়গা এটা। থেকে বেরিয়ে আমরা এখানে ডাব খেলাম, খুব সুন্দর ডাব, বেশ কচি ডাব। দিদির কাছে মোটামুটি 60 টাকা করে নিল, সবাই আমরা ডাব খেলাম। আর তারপরে সামনেই বলছে হেলিপ্যাড আছে, তো সেই জায়গাটা একবার দেখে আসি। মানে যদি ভিআইপি আসে, বেসিক্যালি আমাদের চিফ মিনিস্টার বা সেই র্যাঙ্কের লোক যদি এখানে আসেন, তাহলে তারা যে চপারে আসেন বা হেলিকপ্টারে আসেন, সেটা এখানেই ল্যান্ড হয়। দেখে আসি সেটা কোথায়, আর আপনাদেরকেও দেখি। প্রসেসিং ইউনিট, পুরো বেনফিশের প্রসেসিং ইউনিট এখানে আছে। এটা দেখুন, এখানে লেখা আছে, সামনে হচ্ছে বেনফিশ মার্কেট কমপ্লেক্স। এই সামনে হচ্ছে বেনফিশ মার্কেট কমপ্লেক্স। এটার ভেতর জিনিসপত্র কেনা বেচাও হয়, বিভিন্ন দোকান আছে। আর এই হচ্ছে ট্যাঙ্ক, যেখানে লেখা আছে বেনফিশ হারবার কমপ্লেক্স, এই পুরোটা। আর এই সামনে হচ্ছে হেলিপ্যাডের জায়গা। এই যে এখানে দেখছেন প্যান্ডেল হয়েছে, এইটাই হচ্ছে হেলিপ্যাডের জায়গা। বোঝা যাচ্ছে পুরো রাউন্ড করে জায়গাটা। এইখানে যদি দেখতে পারেন, একটু জুম করে দেখাই, এই যে কর্নারটা বোঝা যাচ্ছে, যেখানে হেলিপ্যাডের এরিয়ার একটা কর্নার বোঝা যাচ্ছে। তার এদিকে এখন প্যান্ডেল হয়েছে। আমি যেটা শুনলাম এখানে লোকালসদের মুখে, যেটা মৎস্যকন্যার পুজো হয় এখানে, কিছুদিনের মধ্যেই সেই পুজো হবে। সেই মৎস্যকন্যার পূজার জন্য এখানে এখন আপাতত এই প্যান্ডেল তৈরি হচ্ছে। না হলে এইটাই হচ্ছে হেলিপ্যাড, যেখানে ভিআইপি হেলিকপ্টার্স বা চপার্স ল্যান্ড হয়। ফ্রেজারগঞ্জের বেনফিশ ফিশ হারবার দেখে আমরা এবার এগিয়ে চলেছি বকখালির নতুন আকর্ষণ, একদম নতুন 2 ভার্জিন বিচ, কার্গিল বিচ আর ফ্রেজারগঞ্জ বিচ দেখার জন্য। সুন্দর মেঠো গ্রামের পথ ধরে আমরা প্রথমে গিয়ে পৌঁছলাম কার্গিল বিচে। এই সে নামলাম এখন কার্গিল বিচে, অনেকটা মেঠো রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে একদম এসে দাঁড়ালাম এখানে। রাস্তাটা একটু বাম্পি আছে। এই হচ্ছে সমুদ্রের ভিউ। ওয়াও, বিচটা দেখুন, অসাধারণ বিচ। মানে বিচটা কেমন লাগছে? এই বিচটা অসাধারণ, এই বিচটা কি ভিউ, এই বিচটা হ্যাঁ অসাধারণ বিচ, মানে জাস্ট পাগলা হয়ে গেলাম বিচটা দেখে। এত এটা হচ্ছে একটা নতুন বিচ। আর এটা কিরকম কালো টাইপের লাগছে না জলটা, মানে পুরো কালো কালো না, সাদা বালি। দিদিকে নিয়ে তুমি এদিকটা আস্তে আস্তে নেবে, পায়ে একটু ঘুরতে পারো। হ্যাঁ হ্যাঁ, ওদিকে যাও। আর অসাধারণ অসাধারণ, হ্যাঁ অসাধারণ লাগছে কিন্তু এই পুরো এই যে সানের এই হ্যাঁ, ভিউটা। এক্ষুনি সানসেট হবে বলছিল, এখান থেকে দারুণ লাগবে সানসেট। অনেকে সানসেট পয়েন্ট হিসেবে এখানটা আসতেই পারে। অসাধারণ ভিউটা, সানের রিফ্লেকশনটা পড়ছে সূর্যের, আর পুরো বিচের উপর দিয়ে খুব সুন্দর লাগছে। দুর্দান্ত দুর্দান্ত। একই সমুদ্রে কত রকম রূপ, দীঘায় একরকম, পুরীতে একরকম। হ্যাঁ হ্যাঁ, এখানে সাদা বালি, সেটাই মেন। ওয়াও,
সুন্দর এইগুলো ফেলা আছে, আবার অদ্ভুত লাগছে বোল্ডারগুলোতে। আমি এবার একদম সামনে চলে এলাম। এইখানে কিন্তু নর্মাল লোক আসা মুশকিল, মানে বয়স্ক হলে, কারণ এই বোল্ডারগুলোতে পা দিয়ে খুব সাবধানতা অবলম্বন করে আসতে হবে, কারণ মাঝখানে হলে কাদায় পা ডুবে যাবে। বাট আসলে এই জিনিসটা দেখতে পাবেন, কি অসাধারণ, জাস্ট এরকম কাদা কাদা বালি থাকে, সাদা বালি সি বিচ যেটা বলে, যদিও এখন সাদা সেটা বোঝা যাচ্ছে না, বাট বিচটা একটা অদ্ভুত রকমের শান্ত লাগছে। ওই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওখানে একটা দ্বীপও আছে, আর এই সূর্যের রিফ্লেকশনে সুপারব লাগছে। আর সমুদ্রটা কি শান্ত দেখুন, মনে হয় সেই অনন্ত নাগের সমুদ্র বোধহয়, একদম শান্ত। বিষ্ণুদেব হয়তো এর উপরই শয়ন করে থাকবেন অনন্ত নাগের বিছানায়, ঠিক সেই রকম লাগছে আমার অন্তত সেই ফিলিংটা আসছে। কি অদ্ভুত আর শান্ত এই পরিবেশ। তো আমি তো বলবো অবশ্যই যদি বকখালি আসেন তাহলে কার্গিল সি বিচ ইজ আ মাস্ট ভিজিট স্পট। দুর্দান্ত লাগে, দুর্দান্ত। কার্গিল বিচ ঘুরে আমরা এগোলাম ফ্রেজারগঞ্জ বিচের দিকে। সানসেটটা ওখান থেকেই দেখব। খুব সুন্দর একটা মন্দির পেরিয়ে আমরা পৌঁছলাম ফ্রেজারগঞ্জ সি বিচ। আমরা এসে নামলাম ফ্রেজারগঞ্জ সি বিচে। আগে যেটা নেমেছিলাম সেটা প্রথম যেটা দেখেছিলাম সেটা ফ্রেজারগঞ্জের ফিশিং হারবার, এটা কিন্তু ফ্রেজারগঞ্জের সি বিচ। এখানে দেখালাম সুন্দর একটা মন্দির আছে, সেই মন্দিরের পাশ দিয়ে, আর এই হচ্ছে সেই উইন্ডমিলস। পরপর এখানে উইন্ডমিল আছে, একমাত্র বায়ু বিদ্যুৎ প্রকল্প পশ্চিমবঙ্গের, সেটা কিন্তু এই বকখালিতে। এটা হচ্ছে সেই উইন্ডমিল, আর এই দিকে হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। একটু উপরে উঠতে হয়, উঠে তারপরে সূর্যটা অসাধারণ লাগছে, দেখুন অসাধারণ লাগছে সূর্যটা। বকখালির এই ফ্রেজারগঞ্জের সমুদ্র তীরে এখন সূর্যাস্ত হচ্ছে, অসাধারণ লাগছে এই সূর্যাস্ত। সেই সূর্যের সোনালি আভা পুরো এই ফ্রেজারগঞ্জের বালুতটে পড়েছে, কি যে অসাধারণ ফিলিং। আকাশটা পুরো রাঙা হয়ে আছে, আর এই দিগন্ত বিস্তৃত সমুদ্র, ওফ, জাস্ট টু গুড। এই যে নতুন বিচটা করেছে কার্গিল বিচ এবং ফ্রেজারগঞ্জ বিচ, এইগুলো কিন্তু ট্যুরিজমকে অনেকটাই এখানে প্রমোট করবে বলে মনে হয়। ওই যে দূরে, ওই দূরে হচ্ছে কার্গিল বিচ, সেখান দিয়ে হেঁটেও মানুষ এই ফ্রেজারগঞ্জ বিচে চলে আসতে পারে। বা যদি আপনাদের সাথে বয়স্করা থাকে তাহলে অবশ্যই টোটো দাদারাই আপনাদেরকে নিয়ে আসবে। তো এই ফ্রেজারগঞ্জের বিচেই আমরা সানসেটটা দেখবো বলে ঠিক করছি, কারণ সত্যি অসাধারণ লাগছে। বকখালি সি বিচ আরও এইদিকে গিয়ে তারপর বকখালি সি বিচ, ওখানে আমরা সন্ধ্যায় যাব, সন্ধ্যেটা এনজয় করার জন্য। কিন্তু আপাতত এইখানে ফ্রেজারগঞ্জের এই নির্জন সমুদ্র সৈকত, অনেকদিন পর একটা নির্জন সমুদ্র সৈকত দেখছি, সেইটা কিন্তু অসাধারণ লাগছে, টু গুড। বলবো যদি আপনারা বকখালি আসেন তাহলে এই কার্গিল সি বিচ এবং এই ফ্রেজারগঞ্জ সি বিচ মিস করবেন না। যদি সানসেটটা এখানে এনজয় করতে পারেন অসাধারণ লাগবে। এই গরমের সময়ও সন্ধেবেলা যে সুন্দর শীতল হাওয়াটা দিচ্ছে সেটা জাস্ট মনটা ভরিয়ে দিচ্ছে একদম। সবাই এখানে
সানসেট এনজয় করার জন্য বসে আছে। রাজু, দেবিকা, মা, পিসি, জেঠি সবাই এখানে। পেছনে উইন্ডমিল আর সামনে হচ্ছে সমুদ্র, আর সেইখানে হচ্ছে এই সানসেট। ওফ, টু গুড, অসাধারণ। ফ্রেজারগঞ্জ সি বিচে অপূর্ব একটা সানসেট এনজয় করে এবার আমরা বকখালি সি বিচে ফিরে যাব। সন্ধ্যাবেলাটা ওখানে কীরকম থাকে অবশ্যই দেখাবো। আজকে মেন বকখালি সি বিচ যাওয়া হলো না, তবে সেটারই অন্য দুটো ফ্লেভার আমরা এনজয় করলাম। কালকে সকালে অবশ্যই বকখালি সি বিচ যাওয়ার চেষ্টা করব। তবে তার আগে এই ফ্রেজারগঞ্জ থেকে ফিরে যাওয়ার পথে এই উইন্ডমিলের সামনেটা আরেকবার এলাম, যেখানে অ্যাকচুয়ালি বায়ু বিদ্যুৎ প্রকল্পটা আছে। ফ্রেজারগঞ্জ বিচের কাছেই বকখালি উইন্ডমিলস, যা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর তার পাশেই এই সুন্দর মন্দির, যা এক দর্শনেই মন ভালো করে দেয়। মা, পিসি, জেঠিরা আবার সেখানে একটু পুজোও দিয়ে। ফ্রেজারগঞ্জ বিচ থেকে বেরিয়ে এবার রওনা দিলাম বকখালি বিচের দিকে। সকাল থেকে এসে বকখালি বিচেই যাওয়া হয়নি। আমাদের এই 3টে জায়গা ঘোরাতে টোটো ভাড়া নিল 250 টাকা করে। এমনিতে যদি এর সাথে আপনারা হেনরি আইল্যান্ডও ঘোরেন তাহলে টোটো ভাড়া পড়বে ওই 400 থেকে 500 টাকা মতন। এখন আমরা এসে দাঁড়িয়েছি বকখালি মেন সি বিচে। এই হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। এই পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া। দেখুন টোটো, গাড়ি টাড়ি সব এখানে, বিশাল পার্কিং এখানে দাঁড়িয়ে আছে। তো পার্কিং করার সুবন্দোবস্ত এখানে আছে অবশ্যই। তো সেইখানে এসে প্রথমে আমরা নামলাম। এই পার্কিং থেকে এগিয়ে গিয়ে শুরু হচ্ছে মার্কেট কমপ্লেক্স। এইটা হচ্ছে পুরো মার্কেট কমপ্লেক্স। একদম পরপর সারি দিয়ে বিভিন্ন খাবারের দোকান, জিনিস বিক্রির দোকান সব কিছু বসেছে। অবশ্যই সেখানে আমরা সন্ধ্যাবেলাটা কাটাতে আসবই। তার সঙ্গে এইখানে হচ্ছে বজরংবলী ও মা কালীর মন্দির, আর এই পাশের সারি দিয়ে সব দোকান গেছে। আর সোজা এগোলে বিচ। আপনাদের বলছিলাম বকখালি সাদাবালির বিচ। ওই ফ্রেজারগঞ্জ এবং কার্গিল বিচ একটু কাদা ছিল বলে বোঝা যায়নি। এইখানে দেখুন পরিষ্কার বোঝা যাবে। এই দেখুন লাইটের আলোয় বিচ কিন্তু সাদা, পুরো সাদা বালি, পুরো সাদা বালির বিচ। আর সমুদ্র এখানে অনেক দূরে, অনেক দূরে, মানে সমুদ্র চোখে দেখাই যাচ্ছে না। কার্গিল বিচ এবং অন্য জায়গাতেও সমুদ্রটা দেখা গেছিল, এখানে অনেক দূরে সমুদ্র। যাই হোক, এখানেই প্রচুর জায়গায় সুন্দর বসা টসার জায়গা আছে। এইখানে দেখুন লেখা আছে আই লাভ বকখালি। সূর্য অস্ত হয়ে গেছে, তার এখনো আছে। আর এই দিকে সব স্টলের দোকান, আর সামনে এই সাদা বালি পেরিয়ে সমুদ্রের দিকে দেবিকারা এগিয়ে গেছে। সম্ভবত কোনো চেয়ার ফেয়ারে গিয়ে বসবে, চা ফা খাওয়ার জায়গায়। আমি ওইদিকে এগোবো। বকখালি সি বিচটা সন্ধ্যাবেলায় সত্যি অপূর্ব লাগে। চারিদিকে বিভিন্ন জিনিসের স্টলস, আর তার সামনে সব বিভিন্ন কালারের চেয়ার্স পাতা আছে, যেখানে বসে আপনি বকখালি সি বিচের ইভিনিং এনভায়রনমেন্ট এনজয় করতে পারবেন। সমুদ্র দেখুন এখানে দেখাই যাচ্ছে না, এতটাই দূরে। সামনে একটা ছোট্ট পরিখা মতন তৈরি হয়ে আছে, বাচ্চারা সেইখানে পা ভেজাচ্ছে। এই পরিখা পেরিয়ে সুদূর চড়া বালিয়াড়ি, আর তার ওই পারে বকখালির সমুদ্র। মানে ভাটার সময় আসলে আপনাকে 2 কিলোমিটার হাঁটতে হতে পারে সমুদ্র দর্শনের জন্য। এই সন্ধেবেলা 6টার পর এই চড়া পেরোতে আর দেয় না। সিভিকরা হুইসেল বাজিয়ে সবাইকে ফেরত নিয়ে আসে। কাল সকালে একবার সমুদ্র দর্শনের ট্রাই নেব। এখানে প্রচুর দোকানপাট বসেছে আশেপাশে। ভুট্টা বিক্রি হচ্ছে, চারিদিকে আইসক্রিম তো আছে, আর এইদিকে হচ্ছে মাছ। এই দুদিকে হচ্ছে মাছ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছি প্রচুর রকমের মাছ আছে এখানে। কাঁকড়া আছে। কাঁকড়া কত করে গো? 100 টাকা পিস প্লেট। একটা প্লেটে কটা? আর পমফ্রেট আছে? পমফ্রেট যা তপসে হবে। তপসে কত করে? এই প্লেট 200 টাকা? কোনটা? এইটা বলছো তো? হ্যাঁ 200 টাকা। আর চিংড়ি? সবই প্লেটে দাম। কাঁকড়া নিলেও পুরো প্লেট নিতে হবে?
একটা মাছের দোকান। যেটা দেখলাম সেটা হচ্ছে পমফ্রেট মাছ নেই, কারণ বলছে ট্রলার যারা সমুদ্রে গিয়ে মাছ তোলে আপাতত 2 মাস তারা নাকি সমুদ্রে যাবে না, এরপর আবার সমুদ্রে বেরোবে, তখন ফ্রেশ পমফ্রেট মাছ আসবে। এখন যা পমফ্রেট পাবেন সবই হচ্ছে ডিপ ফ্রিজের মাল, সেগুলো এরা রাখে না, এরা সবসময় ফ্রেশ মাছ ভেজে দেয়, তাই পমফ্রেট এখানে কিন্তু এখন পাওয়া যাচ্ছে। বকখালি সমুদ্রে একটা অসাধারণ ইভিনিং এনজয় করে আমরা সেদিন ফিরে এলাম আমাদের রিসর্টে। বকখালিতে আমাদের প্রথম দিনের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের এপিসোডে থাকবে আমাদের হেনরি আইল্যান্ড ট্যুরের অভিজ্ঞতা। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সমর্থন জানানোর অনুরোধ রইল, আর চ্যানেলে নতুন হলে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের এপিসোডে।